নমস্কার। দিনের শেষে আবারও লাইভে এলাম প্রাথমিক টেট 2023 পরীক্ষার শেষ মুহূর্তের আপডেট জানানোর জন্যে। আরও বেশ কিছু প্রশ্ন আপনাদের মাঝে আমরা তুলে ধরছি। আমাদের বিশেষজ্ঞ টিম শেষ পর্যন্ত আপনাদের সাফল্যের জন্য নিরলস পরিশ্রম করে চলেছেন। আপনারা অনুষ্ঠান দেখুন। আর স্বল্প সময়ের মধ্যেই কয়েক ঘন্টা বাকি রয়েছে পরীক্ষার। 24 ডিসেম্বর 2023 যে টেট পরীক্ষা হবে, আমি নিয়মগুলো কয়েকটি পর্বে বেশ কয়েকবার বলেছি। আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে শিশু মনস্তত্ত্বের প্রশ্ন যেমন থাকছে, প্রথম ভাষা বাংলার উপরে যে মাধ্যমের স্কুলে দরখাস্ত করবেন সেই ভাষা 30 নম্বরের প্রশ্ন থাকবে। দ্বিতীয় ভাষার উপরে ইংরেজি 30 নম্বরের প্রশ্ন থাকবে। অঙ্ক 30 নম্বরের থাকবে। এই অঙ্ক নিয়ে আমরা কয়েকটি বিষয় তুলে ধরেছি। এই টাইপগুলো তুলে ধরেছি যাতে একটা পূর্বাভাস আপনারা পেতে পারেন। তারপর থাকছে পরিবেশ বিজ্ঞান। পরিবেশ বিজ্ঞানের উপরে 30 নম্বর থাকছে। আর প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর। পরীক্ষার সময় 2.5 ঘন্টা। প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস ভিত্তিক, নেগেটিভ মার্কিং নেই। দুপুর 12টা থেকে 2:30 পর্যন্ত চলবে এই পরীক্ষা। জ্ঞাতার্থে জানায় গোটা রাজ্যে 773টি কেন্দ্রে নেওয়া হবে এই পরীক্ষা। অ্যাডমিট কার্ডে যাবতীয় তথ্য লিখতে হবে, তারপর পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। টেট পরীক্ষার ক্ষেত্রে 2 প্লাই সিস্টেম, এটাও আমি বলেছি। প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে এমনটাই জানা গিয়েছে। আর সারা রাজ্যে পরীক্ষা হবে একই দিনে। আপনাদের সাফল্যের জন্যই আবারও লাইভে এলাম বেশ কিছু শেষ মুহূর্তের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। পরিবেশ বিজ্ঞানে আমরা ছিলাম, তারপর থেকে আবারও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নে আমরা আসছি। আপনারা নজর রাখুন। কাজকেরিয়ার আমার বাংলার সৌজন্যে অনলাইন এই লাইভ অনুষ্ঠানে আজকে বিশেষ পর্বে আপনাদের মাঝে কয়েকবার এসছি প্রাথমিক টেট পরীক্ষার নমুনা প্রশ্ন উত্তর নিয়ে। যেসব প্রশ্নগুলি আসার একটা পূর্বাভাস বা আভাস রয়েছে, আমরা সেই সব প্রশ্নগুলি তুলে ধরছি, বা এই টাইপের প্রশ্ন আসার একটা সম্ভাবনা আছে। একটু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসতে পারে, আপনারা সেই মতো স্টাডি করবেন আর ঠান্ডা মাথায় পরীক্ষা দেবেন। আপনাদের সাফল্য কামনা করি কাজকেরিয়ার আমার বাংলার সৌজন্যে। শুরু করছি পরিবেশ বিজ্ঞান নিয়ে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনারা দেখতে থাকুন। পশ্চিমবঙ্গের রাজ্য গাছ কোনটি? প্রশ্নটি খুব সহজ। এই ধরনের প্রশ্ন আসার একটা সম্ভাবনা আছে, যেহেতু পরীক্ষাটি প্রাইমারি টেট 1 to 5 লেভেলের পড়ুয়াদের পড়ানোর জন্য শিক্ষক নিয়োগ। সুতরাং প্রশ্নগুলো সহজ হলেও চর্চার প্রয়োজন রয়েছে। পশ্চিমবঙ্গের রাজ্য গাছ কোনটি? 4টে অপশান থাকছে। পশ্চিমবঙ্গের রাজ্য গাছ 1 2 3 4 করে 4টি অপশান থাকবে। আপনারা পশ্চিমবঙ্গের রাজ্য গাছ কোনটি? পশ্চিমবঙ্গের রাজ্য গাছ হচ্ছে ছাতিম। ছাতিম গাছ হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য গাছ। বিভ্রান্ত হবেন না। অপশান থাকলেও খুব ঠান্ডা মাথায় উত্তরটি করবেন।
সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? এই ধরনের প্রশ্নেই স্বাভাবিকভাবে ভুল করেন। 1 2 3 4 করে 4টি অপশান থাকছে। সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? উত্তর হচ্ছে বৃহস্পতি। সৌরজগতের বৃহত্তম গ্রহ হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি হচ্ছে সৌরজগতের বৃহত্তম গ্রহ। আসবো পরের প্রশ্নে। বিশ্ব সাক্ষরতা দিবস কবে পালিত হয়? বিশ্ব সাক্ষরতা দিবস কবে পালিত হয়? এটাই ছিল প্রশ্ন। বিশ্ব সাক্ষরতা দিবস পালিত হয় 8ই সেপ্টেম্বর দিনটিতে। প্রশ্নটি আরও একবার আসছি, বিশ্ব সাক্ষরতা দিবস কবে পালিত হয়ে থাকে? বিশ্ব সাক্ষরতা দিবস পালিত হয়ে থাকে 8ই সেপ্টেম্বর তারিখে। এই কয়েকটি দিবস, এই দিবসের বিষয়গুলি ভালো করে আপনারা স্টাডি করে নেবেন। এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা আছে। বিশ্ব সাক্ষরতা দিবস কবে পালিত হয়? উত্তর হচ্ছে 8ই সেপ্টেম্বর। এনভায়রনমেন্টাল সায়েন্সের উপরে বেশ কিছু প্রশ্ন আপনাদের তুলে ধরলাম। এই ধরনের প্রশ্ন আসার একটা সম্ভাবনা আছে। আপনারা সেই মতো কালকে পরীক্ষায় বসছেন, খুব ঠান্ডা মাথায় উত্তরটি করবেন। প্রাইমারি টেট প্রশ্ন উত্তরের যে নমুনা, এবারে আসছি ল্যাঙ্গুয়েজ 1 বেঙ্গলি। পূর্বেই বলেছি যে একটি গদ্যাংশ বা পদ্যাংশ তুলে ধরা থাকবে, তার থেকেই প্রশ্ন করা হবে, এমনটাই বিগত দিনে দেখা গিয়েছে। প্রশ্নের ধাঁচটা ঠিক এমনই হয়। আরও কিছু প্রাসঙ্গিক প্রশ্ন থাকে। ল্যাঙ্গুয়েজ 1 বেঙ্গলি বাংলা, প্রথম ভাষা বাংলার উপরে যারা পরীক্ষায় বসছেন তাদের জন্য আমি পূর্বের একটি পর্বে বলেছিলাম আক্কেল সেলাম, এই বাগধারাটি যে বিশিষ্ট অর্থে প্রযুক্ত হয় তা হলো 1 2 3 4 করে 4টে অপশান থাকবে। সঠিক উত্তরটি আপনাকে বেছে নিতে হবে। বোকামির শাস্তি বোঝাতে আক্কেল সেলামি এই বাগধারাটি প্রয়োগ করা হয়। আক্কেল সেলামি, এই ধরনের প্রশ্ন আসার একটা সম্ভাবনা আছে। যেমন 1 নম্বর অপশানে মনে আঘাত দেয়া বোঝাতে আক্কেল সেলামি এই বাগধারা, মনে আঘাত দেয়া বোঝাতে গণ্যমান্য লোক বোঝাতে, বোকামির শাস্তি বোঝাতে, 4 সহজ সাধ্য কাজ বোঝাতে। সঠিক উত্তরটি হবে বোকামির শাস্তি বোঝানোর জন্যে। সত্যজিৎ রায় এর গুপি গাইন বাঘা বাইন একটি চলচ্চিত্র। এই চলচ্চিত্র খুব প্রশংসিত। সত্যজিৎ রায় এর গুপি গাইন বাঘা বাইন এই চলচ্চিত্রটির মূল কাহিনীকার কে? 1 2 3 4 করে 4টি অপশান রয়েছে। সত্যজিৎ রায়ের গুপি গাইন বাঘা বাইন চলচ্চিত্রটির কাহিনীকার কে, মানে কাহিনীটি কে লিখেছে? 1 নম্বর অপশানে লীলা মজুমদার, 2 নম্বর সত্যজিৎ রায়,
3 নম্বর হচ্ছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, 4 হচ্ছে সুকুমার রায়। সঠিক উত্তরটি আপনাকে বেছে নিতে হবে। আমাদের প্রশ্নটি ছিল সত্যজিৎ রায়ের গুপি গাইন বাঘা বাইন চলচ্চিত্রটির কাহিনীকার কে? উত্তর হচ্ছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। এই উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর পরিচয় আপনারা জানেন। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, সুকুমার রায় এবং সত্যজিৎ রায়, পরবর্তীকালে সন্দীপ রায়। যাই হোক, আমি সরাসরি প্রশ্নটিতে আরও একবার আসছি। সত্যজিৎ রায়ের গুপি গাইন বাঘা বাইন চলচ্চিত্রটির মূল কাহিনীকার কে? উত্তর হচ্ছে 4টি অপশনের মধ্যে আপনি বেছে নিচ্ছেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। আমরা প্রশ্ন রেখেছিলাম হর্ষই হর্ষৌ রি, এগুলোকে বলা হয় ড্যাশ। কি বলা হয়? 4টে অপশান আপনার সামনে থাকবে, তার থেকে সঠিক উত্তরটি আপনাকে বেছে নিতে হবে। হর্ষই হর্ষৌ রি এগুলোকে বলা হয় অনুনাসিক বর্ণ, 2 হচ্ছে স্বরধ্বনি, 3 হচ্ছে শীর্ষ ধ্বনি, 4 হচ্ছে অন্তস্থ বর্ণ। তাহলে হর্ষই হর্ষৌ রি এগুলোকে বলা হয় স্বরধ্বনি। সঠিক উত্তরটি হচ্ছে স্বরধ্বনি। আমরা শিশু মনস্তত্ত্বের উপরে প্রশ্ন করেছি। প্রথম ভাষা বাংলায় প্রশ্নপত্রে আছি। দ্বিতীয় ভাষা ইংরেজির উপরে কি ধরনের প্রশ্ন আসে আমরা তারও চর্চা করেছি। অঙ্ক কি টাইপের আসে সে বিষয়েও আমরা তুলে ধরেছি। পরিবেশ বিজ্ঞানের বিষয়ে ছিলাম। 30 নম্বরের প্রশ্নের মান। নিচের 4টে অপশন থাকছে। নিচের কোন বইটির লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়? 1 খাপছাড়া, 2 চাঁদের পাহাড়, 3 হচ্ছে ভূত ও মানুষ, 4 হচ্ছে পাততাড়ি। তার থেকে সঠিক উত্তরটি বেছে নিতে হবে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বইটির নাম হচ্ছে চাঁদের পাহাড়, লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তাহলে 4টি অপশানের মধ্যে উত্তরটি হবে চাঁদের পাহাড়। এই বইটির লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ইতিপূর্বে সেকেন্ড ল্যাঙ্গুয়েজের বিষয় আপনাদের সামনে তুলে ধরেছি। এবার পরিবেশ বিজ্ঞানের আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নে আমরা আসব। পরিবেশ বিজ্ঞানের আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নে আসছি। মাশরুমের মতো অসবুজ উদ্ভিদ তাদের নিজস্ব খাদ্য তৈরি করতে পারে না, তার কারণ? 1 2 3 4 করে 4টি অপশন থাকছে। মাশরুমের মতো অসবুজ উদ্ভিদ তাদের নিজস্ব খাদ্য তৈরি করতে পারে না। তাহলে 4টি অপশন থাকবে, সঠিক উত্তরটি আপনাকে বেছে নিতে হবে পরিবেশ বিজ্ঞানের উপরে। সঠিক উত্তরটি হচ্ছে মাশরুমের মতো অসবুজ উদ্ভিদ তাদের নিজস্ব খাদ্য তৈরি করতে পারে না, কারণ তাদের ক্লোরোফিলের অভাব রয়েছে। ক্লোরোফিলের অভাব থাকার কারণে মাশরুমের মতো অসবুজ উদ্ভিদ তাদের নিজস্ব খাদ্য তৈরি করতে সক্ষম হয় না। আসবো পরের প্রশ্নে।
কাগজ প্রধানত কি দিয়ে তৈরি? এই যে পেপারে আমরা লিখি, যে সাদা কাগজ, আমাদের প্রশ্নটি হচ্ছে কাগজ প্রধানত কি দিয়ে তৈরি হয়? সহজ একটি প্রশ্ন, 4টি অপশান থাকবে। এক্ষেত্রেও সঠিক উত্তরটি আপনাকে বেছে নিতে হবে। কাগজ প্রধানত কি দিয়ে তৈরি হয়? আসবো তার উত্তরে। কাগজ প্রধানত তৈরি হয় বাঁশ ও ঘাস দিয়ে। বাঁশ ও ঘাস দিয়ে কাগজ তৈরি হয়। 4টি অপশানের মধ্যে সঠিক উত্তরটি বেছে নিতে হবে। এর উত্তর হচ্ছে বাঁশ ও ঘাস। কাগজ প্রধানত তৈরি হয় বাঁশ ও ঘাস দিয়ে। আমরা রয়েছি পরিবেশ বিজ্ঞানের উপরে একগুচ্ছ প্রশ্ন নিয়ে। একটি ব্যাটারি বা কোষ কোন শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে? প্রশ্নটি বোঝার জন্য আরও একবার করছি। একটি ব্যাটারি বা কোষ কোন শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে? 4টি অপশান থাকবে। উত্তরটিতে আসছি। একটি ব্যাটারি বা কোষ কোন শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে? উত্তর হচ্ছে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। এর উত্তর হবে রাসায়নিক শক্তি। আসছি পরের প্রশ্নে। আমরা রয়েছি পরিবেশ বিজ্ঞানের। একটু চর্চা করলেই পরিবেশ বিজ্ঞানের উপরে 30 নম্বর আপনি রাখতে পারবেন। আসছি সরাসরি প্রশ্নে। কোষের পাওয়ার হাউস বলা হয় কাকে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটা ঘুরিয়ে আসার সম্ভাবনা রয়েছে। কোষের পাওয়ার হাউস বলা হয় কোনটিকে? কোষের পাওয়ার হাউস বলা হয়, 1, 2, 3, 4 করে অপশান রয়েছে। কোষের পাওয়ার হাউস বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। উত্তর হচ্ছে মাইটোকন্ড্রিয়া কে কোষের পাওয়ার হাউস বলা হয়। তাহলে প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? উত্তর হচ্ছে কোষের পাওয়ার হাউস। আসছি পরিবেশ বিজ্ঞানের আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। শক্তির যে পাওয়ার, শক্তির নবায়নযোগ্য উৎস কি? শক্তির নবায়নযোগ্য উৎস কি? এটাই ছিল প্রশ্ন। শক্তির নবায়নযোগ্য উৎস হলো 1, 2, 3, 4 করে 4টি অপশান আপনার সামনে থাকবে। আপনি তার থেকে সঠিক উত্তরটি বাছবেন। আমাদের প্রশ্নটি হচ্ছে শক্তির নবায়নযোগ্য উৎস কি? শক্তির নবায়নযোগ্য উৎস হলো গাছপালা। উত্তরটি হচ্ছে গাছপালা। এবারে শিশু মনস্তত্ত্বের উপরে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য আপনাদের সামনে তুলে ধরছি। একটু নজর রাখুন, চর্চায় রাখুন, অনুষ্ঠান দেখুন, অন্যকে দেখার সুযোগ করে দিন। আসছি শিশু মনস্তত্ত্বের উপরে বা শিশু শিক্ষণের উপরে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নে। এগুলোতে এই বিষয়টি 30 নম্বরের প্রশ্ন থাকে। তার থেকে বাছাই করে আমাদের বিশেষজ্ঞ টিম এই কাজটি করছেন আপনাদের সাফল্যের জন্য, যাতে আপনারা প্রাইমারি টেট পরীক্ষায় টিচার্স এলিজিবিলিটি টেস্টে সাফল্য পেতে পারেন, সে কথা মাথায় রেখেই।
আসছি শিশু মনস্তত্ত্বের শেষ মুহূর্তের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। শিশুর বৃদ্ধি এবং বিকাশ অধ্যয়নের সর্বোত্তম পদ্ধতিটি কি? শিশুর বৃদ্ধি এবং বিকাশ অধ্যয়নের সর্বোত্তম পদ্ধতিটি কি? এটাই ছিল প্রশ্ন। শিশুর বৃদ্ধি এবং বিকাশ অধ্যয়নের সর্বোত্তম পদ্ধতি হলো উন্নয়নমূলক পদ্ধতি। 1, 2, 3, 4 করে 4টি অপশান থাকছে আপনার সামনে। এক্ষেত্রেও সঠিক উত্তরটি বাছবেন। শিশুর বৃদ্ধি ও বিকাশ অধ্যয়নের সর্বোত্তম পদ্ধতিটি কি? উত্তর হচ্ছে উন্নয়নমূলক পদ্ধতি। আসছি শিশু মনস্তত্ত্বের উপরে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে। একটি শিশুর মানসিক বয়স 5 বছর এবং কালানুক্রমিক বয়স 4 বছর হলে শিশুর আইকিউ কত হবে? প্রশ্নটি বোঝার জন্য আরও একবার রাখছি। একটি শিশুর মানসিক বয়স 5 বছর এবং কালানুক্রমিক বয়স 4 বছর হলে শিশুর আইকিউ কত হবে? 4টি অপশান থাকবে ABCD করে। শিশুর আইকিউ হবে 125। শিশুর আইকিউ হবে 125। আসব শিশু মনস্তত্ত্বের উপরে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে। কাজকিরিয়ার আমার বাংলার সৌজন্যে আমরা লাইভে এসেছি আপনাদের শেষ মুহূর্তের কিছু আপডেট দেওয়ার জন্যে। যারা টেট পরীক্ষায় বসছেন, প্রাইমারি টেট পরীক্ষাকাল 24 তারিখ, আপনাদের সাফল্যের জন্যই এই লাইভে আসা। বিশেষ শিক্ষার সাথে সম্পর্কিত কোন পদ্ধতি? প্রশ্নটি ভালো করে বুঝুন। বিশেষ শিক্ষার সাথে সম্পর্কযুক্ত কোন পদ্ধতি? বিশেষ শিক্ষার সঙ্গে সম্পর্কযুক্ত কোন পদ্ধতি? এক্ষেত্রেও ABCD করে 4টি অপশান বা 1, 2, 3, 4 করে 4টি অপশান থাকছে। সঠিক উত্তরটি হচ্ছে প্রতিবন্ধীদের জন্য শিক্ষামূলক প্রোগ্রাম। বিশেষ শিক্ষার সাথে সম্পর্কিত কোন পদ্ধতি? উত্তর হচ্ছে প্রতিবন্ধীদের জন্য শিক্ষামূলক প্রোগ্রাম। ফিরে আসছি প্রাইমারি টেট 2023 পরীক্ষার আরও এক ঝলক প্রশ্ন এবং উত্তরে। আমরা প্রথম দিন এই টেট পরীক্ষার প্রস্তুতির জন্য যে প্রশ্ন উত্তর আপনাদের মাঝে হাজির করেছিলাম, সেই সব প্রশ্নেরই এক ঝলক আপনাদের সামনে রাখছি। বিশ্বে কোন দেশে সবচেয়ে বেশি নলকূপ রয়েছে? ভারত, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, পাকিস্তান। উত্তরটি হবে ভারত। 4টি অপশানের মধ্যে সঠিক উত্তরটি বেছে নিতে হবে। বিশ্বে কোন দেশে সবচেয়ে বেশি নলকূপ রয়েছে? উত্তর হচ্ছে ভারত।
আমরা পরিবেশ বিজ্ঞান এনভায়রনমেন্টাল স্টাডিজে আছি, সেই সব বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের সামনে রাখছি। উদ্ভিদের কোন অংশ জলকে বাষ্পীভূত করে? উদ্ভিদের কোন অংশ জলকে বাষ্পীভূত করে? উত্তর হচ্ছে স্টোমাটা। উদ্ভিদের স্টোমাটা অংশ জলকে বাষ্পীভূত করে থাকে। কোন শক্তি, আসছি পরের প্রশ্নে, কোন শক্তি একটি সৌর কোষ দ্বারা বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়? কোন শক্তি একটি সৌর কোষ দ্বারা বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়? এর উত্তর হচ্ছে সৌর শক্তি। এক্ষেত্রেও 4টি অপশান থাকছে। প্রশ্নটি আরও একবার আপনাদের সামনে রাখছি। কোন শক্তি একটি সৌর কোষ দ্বারা বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়? উত্তর হচ্ছে সৌর শক্তি। আমরা প্রশ্ন রেখেছিলাম বন্যপ্রাণী সপ্তাহ কবে পালিত হয়? 7 দিনের যে বন্যপ্রাণী সপ্তাহ সেটি কবে থেকে কবে? বন্যপ্রাণী সপ্তাহ পালিত হয় 1 অক্টোবর থেকে 7 অক্টোবর পর্যন্ত। আসছি এনভায়রনমেন্টাল সায়েন্সের আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে। ডেঙ্গু রোগের বাহক কোন ধরনের মশা? এই প্রশ্নটি আগেও করেছিলাম, আবারও সেই প্রশ্নটি আপনাদের সামনে রাখছি। ডেঙ্গু রোগের বাহক কোন ধরনের মশা? প্রশ্নটি ঘুরিয়ে আসার একটা সম্ভাবনা থেকে যায়। ডেঙ্গু রোগের বাহক কোন ধরনের মশা? উত্তর হচ্ছে এডিস মশা। শিশু মনস্তত্ত্বের আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নে আসব। কোন সময়কালকে নির্ভরতাশীলতা হ্রাসের বয়স বলা হয়? প্রশ্নটি বোঝার জন্য আবারও বলছি, পরীক্ষার কেন্দ্রে, পরীক্ষার হলে প্রশ্নগুলি বুঝে সঠিক উত্তরটি বাছাই করবেন। আমাদের প্রশ্নটি হচ্ছে কোন সময়কালকে নির্ভরশীলতা হ্রাসের বয়স বলা হয়? 1 হচ্ছে শৈশবকাল, 2 হচ্ছে সদ্যজাত, 3 হচ্ছে কৈশোরকাল, 4 হচ্ছে বাল্যকাল। প্রশ্নটি ছিল কোন সময়কালকে নির্ভরশীলতা হ্রাসের বয়স বলা হয়? এর উত্তর হচ্ছে কৈশোরকাল। নির্ভরশীলতা হ্রাসের বয়স বলা হয়। আগেও আইকিউ শব্দটি সংক্রান্ত একটি প্রশ্ন করেছিলাম শিশু মনস্তত্ত্বের উপরে। আইকিউ শব্দটি প্রথম ব্যবহার করেন কোন মনোবিদ? অনুষ্ঠানের একেবারে শেষ লগ্নে আমরা রয়েছি। এই প্রশ্নটি দিয়েই আজকের এই অনুষ্ঠান শেষ করব। আইকিউ, আমরা সাধারণত বলে থাকি ছেলেটার আইকিউ ভালো নেই, পড়ুয়াটার আইকিউ ঠিক নেই, এসব বলে থাকি। আমাদের প্রশ্নটি হচ্ছে আইকিউ শব্দটি প্রথম ব্যবহার করেন কোন মনোবিদ? অপশান 1 মেরিল, 2 বিনে, 3 হচ্ছে টারম্যান, 4 হচ্ছে স্ট্যানফোর্ড। উত্তরটি হচ্ছে টারম্যান। অনুষ্ঠান শেষ করার আগে কয়েকটি কথা বলে নিতে চাই।
কয়েকটি পর্বে 5টি বিষয়ের উপরে আপনাদের চর্চার জন্য, আপনাদের সাফল্যের জন্য এই বিশেষ অনুষ্ঠানটি করা। প্রাথমিক টেট 2023 পরীক্ষা দেবেন সুস্থ সুন্দরভাবে। আপনাদের সাফল্য কামনা করি। আর আমাদের এই ন্যূনতম প্রয়াসে যদি আপনাদের বিন্দুমাত্র উপকার হয়, তাহলে আমাদের এই প্রয়াস সার্থক হয়েছে বলে আমরা মনে করব। সুস্থ এবং স্বাভাবিকভাবে পরীক্ষা দেবেন, সঠিক প্রশ্নের বুঝে উত্তর দেবেন, এ কথা বলেই আজকের মতো শেষ করলাম। নমস্কার।